পদ্মাসনে বাংলা সেই মুহূর্তে দুদিন কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারীর পিএ কে গুলিবিদ্ধ হলো এবং তিনি খুন হলেন বলা যেতে পারে। দেখুন, রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি আক্রোশের জন্য খুনোখুনিটা হচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের একটা কৌশল। বললেই বলবেন বাম আমলে খুন হয়নি, হ্যাঁ বাম আমলে খুন হয়েছে। কি জন্য খুন হয়েছে? ব্যক্তিগত আক্রোশে না। যাদের জমি, উদ্বৃত্ত জমি গরিব চাষিকে দেয়া হয়েছে, সেই গরিব চাষিদের থেকে জমি কেড়ে নেওয়ার জন্য জমির মালিকরা গুন্ডা পাঠিয়েছে, খুন হয়েছে। দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন রাজনৈতিক নেতা তার এইসব আত্মসহায়করা বারে বারে খুন হয়ে যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং থ্রিলারের মতো। কেন হচ্ছে? কি ব্যাপার? এর সঙ্গে ব্যক্তিগত শুধু বিষয় নয়, রাজনৈতিক অনেক চক্রান্ত অভিসন্ধি যুক্ত থাকলেও থাকতে পারে। এবং জানবেন, এরা এই এনকাউন্টার যে থিওরি, সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাট করে দাও। এদের কাছে অনেক কিছু থাকতে পারে, তার থেকে অনেক ভবিষ্যতে অনেক তথ্য প্রকাশিত হতে পারে, অতএব তাদেরই খুন করে দাও। এবং আমি এ রাজ্যে দেখেছি অনেকে খুব এনকাউন্টারে উৎসাহী। এখন তাদের উৎসাহটার পেছনে হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাট করো। এটা তারও একটা কারণ হতে পারে। এই যে আপনি বললেন রাজনৈতিক বিভিন্ন অভিসন্ধি, আপনি কি আশঙ্কা করছেন? এই আশঙ্কা, এই তো তৃণমূল আর বিজেপি এদের মধ্যে তো কোনো গুণগত রাজনৈতিক পার্থক্য নেই। এবং আজকে যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী দক্ষিণ হস্ত ছিলেন। একে অপরের অনেক নিবিড় প্রেম ভালোবাসার গপ্প জানেন। এখন সেখান থেকে কার গপ্প কোথায় প্রকাশিত হবে সেসব কারণও হতে পারে, সবই আশঙ্কার কথা। এবং জেনে রাখবেন, এই হত্যারও তদন্ত নির্দিষ্টভাবে হবে না। নির্বাচনের দুদিন যেতে না যেতেই এই যে চিত্র এখনই তো করতে হবে। দেখছেন না, কৌশলটা বুঝুন। এখন এরা বলছে আমরা এখনো মন্ত্রিসভার শপথ নিইনি, আমাদের দায়িত্ব না ইলেকশন কমিশনের দায়িত্ব। ঠিক মমতা যে কথা বলেছিল 2011 পরবর্তী সময় যতই নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে হস্তান্তরের সময় ব্যাপক বাম কর্মীদের খুন করা হয়েছে, তখন মমতা বলতো আমি তো ক্ষমতা নিইনি, আমি ক্ষমতা নেয়ার পর শান্ত হয়ে যাবে। এই কৌশলটা ওরা চালু করে। কিন্তু শুধুমাত্র একজনই আত্মসহায়করা, এর আগেও শুভেন্দু অধিকারী 3 জন আত্মসহায়ককে এভাবে সেটা তো ওই শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করুন যে আপনারা আত্মসহায়করাই বারে বারে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছেন কেন? এটা তো ওকে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু তার কোনো তদন্তও হয়নি। হবে না তো। তদন্ত হলে অনেক তথ্য, অনেক সত্য প্রকাশিত হবে। সেই জন্যেই তদন্ত যাতে ঠিক মতো না হয়, যে মূল সাক্ষী যাদের মনে করা হচ্ছে তাদের সরিয়ে দাও, এটা হচ্ছে মূল লক্ষ্য। এর পেছনে যে এমন বুঝলাম যে ভদ্রলোক মারা গেছেন, কি নাম তার? চন্দ্রবাবু। চন্দ্রবাবুর সূর্য প্রমাণ জমি ছিল, সেই জমি বিকাশবাবুর দলের লোকেরা কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে গরিব মানুষকে দিয়েছিল। এখন পট পরিবর্তন হয়েছে, ওই গরিব মানুষের থেকে জমি কাটতে হবে, এই নিয়ে লড়াই হলো, যেমন সুচপুরে হয়েছিল। সেটা এক জিনিস হতে পারে, কিন্তু এটা তো তা নয়। এই খুনের রহস্য প্রকাশিত হবে না। কেন? কোনো তদন্তই এই আসল সত্য উদ্ঘাটনের দিকে যাবে না। আগে যা ছিল এখনই তাই আছে, শুধু জামার রংটা পাল্টেছে, আর কিছু না। কি করেছে আশঙ্কা? না, কি করে বলবো? আমার সঙ্গে তো এই সমস্ত মহলের খুব একটা, কারণ তারা কালকে রাত থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক অভিযোগ, এখন অভিযোগ পাল্টা অভিযোগের বন্যা বয়ে যাবে, তদন্ত হবে না, এটা জেনে রাখবেন। আমি তো বললাম একই আছে, শুধু জামাটা পাল্টেছে, আর কিচ্ছু হয়নি। এটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে, যেহেতু জামা পাল্টাতে একটু সময় লাগছে, এই সময়ে সুবিধে নিয়ে বামপন্থীরা যেমন সৎ কাজে লাগাচ্ছে, তাদের পার্টি অফিসগুলো প্রত্যাহার করছে, যে এই গুন্ডারা এখন একটু ঘুমিয়ে আছে, আমার পার্টি অফিসটা নিয়ে নিই। এটা যেমন একটা কাজ করছে, আর পাল্টা দিকে ওরা যারা একটু ভাবছে এই লেলিনের মূর্তিটা ভেঙে দিই, জ্যোতি বসু বুদ্ধদেব বচ্চদের মূর্তি ভেঙে দিই, অ্যাক্টিভ কোনো কর্মীকে খুন করে দিই, এইসবটা আছে। সুতরাং একই আছে, একটু হিক্কাপ, এটা হিক্কাপ টাইম বলে।
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে গতকাল রাতে এটি পোস্ট করা হয়েছে যে তারা এই পুরো ঘটনার সিবিআই তদন্ত চায়। আর তা তো চাইতেই হবে, সিবিআই তদন্ত চাইতেই হবে। ভালো কথা, তদন্ত হোক। তাহলে সিবিআইয়ের উপর ভরসা আছে। আর যখন আমরা চাকরির দুর্নীতি মামলা করছিলাম, তখন বিকাশ ভট্টাচার্যের 14 পুরুষে উদ্ধার হচ্ছিল। হঠাৎ করে সিবিআই তাদের মুখে। তাই তো বলছি, জেনে রাখবেন যে এই যে মৃত্যু, এই মৃত্যুর আসল তদন্ত হবে না। ওর পরিবারের লোকজন যদি যথাযথ তদন্ত চান, তাদের সাহায্য করবার জন্য আমি আছি, এবং যাতে ঠিক তদন্ত হয় সেটা আইনগত দিক থেকে মিসাইল ছোড়বার জন্য তৈরি আছি, কিন্তু ওদের আসতে হবে। স্যার শুধুমাত্র এই একটি ঘটনায় কালকে হয়নি, কালকে বসিরহাটেও গুলিবিদ্ধ হয়েছে একজন বিজেপি কর্মী, পানিহাটিতে বোম ব্লাস্ট হয়েছে, বিভিন্ন খবর আসছে কালকে এগুলো সন্ধ্যা থেকে। হচ্ছে, সবাই তো তৃণমূল কর্মী ছিল। হুম, বিজেপি কর্মী আদতে গোটা কয়েক মানুষ আছেন হুম। যারা প্রথম থেকেই বিজেপি, যেমন শ্রমিক বাবু, তাকে আমি চিনি প্রথম থেকেই বিজেপি। আর কারা কারা প্রথম থেকে বিজেপি আমি জানি না। সে তৃণমূল থেকে বিজেপি হয়েছে। এখন খানিকটা ব্যক্তিগত কিছু ব্যাপারও থাকতে পারে, আর ভাবছে এই আমার কেলেঙ্কারি তো ও জানে, ও প্রকাশ করে দে মেরে। এবং আমি বিস্মিত হয়ে গেলাম একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে, যে এখন তো নির্বাচন কমিশনের দায়িত্বে, আমরা তো শপথ নিইনি। ঠিক মমতা যে কথাটা বলতেন সেই কথাটিরই পুনরাবৃত্তি হলো। একই মদ, ভিন্ন বোতলে। স্যার গতকাল রাতের এই যে মধ্যমগ্রামের ঘটনা, এটা কোথাও কি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে না, কিংবা যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা পূর্ব হয়েছে তাদের ভূমিকা কি ছিল? দেখুন, বহু জায়গায় দেখেছেন, আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে, গরিব বস্তিবাসী, হ্যাঁ, ঝোপড়িবাড়ি, তাদের ভেঙে উড়িয়ে দেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে। তবে সেন্ট্রাল ফোর্স কিন্তু দাঁড়িয়ে আছে জগন্নাথ হয়ে বা রাম হয়ে, যাই হোক, দাঁড়িয়ে আছে। দূর থেকে জয় শ্রীরাম করছে, গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে। আমরা রাস্তায় নামছি। যদি কেউ ভেবে থাকেন যে এটা একটা পরিষ্কার রাস্তা, না, আমাদের রাস্তায় নামছি, এবং এটার বিরুদ্ধে আমরা যেমন লড়াই করছিলাম করব। কিন্তু আবারও বলি, নতুন বোতলে পুরনো মদ, এছাড়া কিচ্ছু না। স্যার এর পরবর্তীতে রাজ্যে কি চিত্র হতে পারে? যা চিত্র এতদিন দেখেছেন, কিচ্ছু পার্থক্য হবে না। বিভিন্ন বিজেপি নেতা কালকে যারা গেছিলেন ওখানে তারা তো বলছেন যে এর পরবর্তীটা দেখে নেব, এ রক্তের দাম অনেক, বিজেপি কর্মীরা বলছেন। এ তো চিরকালই বলে ওরা, এটা কিচ্ছু হবে না, আপনি জেনে রাখুন। কারণ এটা কোনো আদর্শগত লড়াই নয়, সবটাই হচ্ছে নিজস্ব কুক্ষিগত স্বার্থভিত্তিক লড়াইয়ের এটা পরিণতি। এবং যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে আমরা সকলে ভাবছি, হুম। তাকে জবাবদিহি করতে হবে যে তারই আপ্তসহায়করা বারবার খুন হচ্ছেন কেন, এবং তিনি কতটা নিষ্ঠার সঙ্গে বিগত খুনগুলো তদন্তের উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটা আমাদেরই নিতে হবে। আমি আবারও বলছি, প্রকাশ্যে বলছি, ওর পরিবারের লোকজন যদি যথাযথ তদন্ত চান, তাহলে আমরা সাহায্য করব, বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাশে থাকবে। নিঃসন্দেহে। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন তিনি পদত্যাগ করবেন না, গতকালও বলেন আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক। দেখুন, একটা মানুষের নীতিবোধ যদি না থাকে, আমি যে বারবার কথাটা বলি, অনেকে ভাবে কি বলছেন, যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে অনৈতিক পদ্ধতির মধ্য দিয়ে, যার গোটা কার্যক্রমটা হচ্ছে অনৈতিক, তার মধ্যে নীতিবোধ আশা করাটাই ভুল। এখন দেখছেন না, পুরনো সব তৃণমূলের নেতারা যেসব কথাবার্তা বলছেন, এই কথাগুলোই তো আমরা আগে বলেছি, তখন ওরা তো আমাদের গাল দিয়েছেন। এখন আর চেপে রাখতে পারছেন না, আরো অনেক তথ্য বেরোবে। মুখ্যমন্ত্রী বলছেন আমি চন্দ্রিমা আমরা হাইকোর্টে আবার আইন প্র্যাকটিস করব, সেটা তো আমরাই করতেই মামলা লড়বো। সেটা তো করতেই পারেন, অসুবিধা। চন্দ্রিমা তো ভালো লয়ার ছিলেন, অস্বীকার মমতা করলেন। বন্দ্যোপাধ্যায় তাকে আমি জীবনে কোনো মামলা করতে দেখিনি, শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করবেন হাইকোর্টে। হ্যাঁ, ঘুরে বেড়াবেন, অসুবিধা কিছু নেই। হাইকোর্টে আসবেন, দেখবেন বহু মানুষ ঘুরে বেড়ায়, অসুবিধা কিছু নেই তো। স্যার শেষ একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করলেন না কিন্তু বিচার ব্যবস্থা একটি বিরাট পরিবর্তন হলো, অ্যাডভোকেট জেনারেল না না, কিশোর দত্ত রিজাইন করলেন। এটা সাধারণ নীতিবোধ। কিশোর যেটা করেছেন, কিশোরের নীতিবোধ আছে তাই করেছে। এটা নীতি নৈতিকতার প্রশ্ন।
ওর কিশোরের যিনি রাজনৈতিক নেত্রী ছিলেন তার নীতিবোধ নেই। পার্থক্যটা এইখানে।